আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশ মেরুদণ্ডের উপর দাঁড়াক, তা চায়নি ভারত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ তার নিজস্ব মেরুদণ্ডের উপরে ভর করে দাঁড়াক তা ভারত কখনই চায়নি। সেজন্য তারা শেখ হাসিনার পতনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এবারে জানাবো কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানালো ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের বাইরে জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এবং ভারত বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জানাবো বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিল আরব আমিরাত। জানিয়ে দেব ওপারে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে স্বৈরাচার। সীমান্তের ওপারে বসে স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকার ঠাকুরগাঁও ছাত্র পরিষদ ছাত্র কনভেনশন ২০২৪-এর প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এদিকে ময়মনসিংহে কীটনাশক সার কারখানায় আগুন। ময়মনসিংহের বেসিক শিল্পনগরীতে একটি কীটনাশক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কারখানার গোডাউনে থাকা সবকিছু। শুক্রবার সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় নগরের মাসকান্দা এলাকার বেসিক শিল্পনগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামের একটি কীটনাশক কোম্পানির সার কারখানায় গোডাউনের আগুনের সূত্রপাত হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানকে পারমাণবিক অস্ত্রধারী হতে দেবে না ইসরায়েল। ইরানকে আবারও হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি বলেন, তেহরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে তার দেশ সবকিছু করবে। পশ্চিমা দেশগুলো ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটি তার পরমাণু অস্ত্র তৈরির উপর থেকে নিজ আরোপিত বিধিনিষেধ তুলে নিতে পারে। তেহরানের একজন শীর্ষ কূটনৈতিক এই সতর্কবাণী উচ্চারণের পর নেতানিয়াহু এই হুমকি দিলেন। শুক্রবার ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা শুরু করতে চলেছে ইরান। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরস্পর শত্রুদেশ ইসরায়েল এবং ইরান এমন কথার লড়াই শুরু করল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বাংলাদেশ মেরুদণ্ডের উপর দাঁড়াক, তা চায়নি ভারত। রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ তার নিজস্ব মেরুদণ্ডের উপর ভর করে দাঁড়াক তা কখনই চায়নি ভারত। সেজন্যই তারা শেখ হাসিনার পতনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি বলেন, ভারত তাদের অশ্বমেধ যজ্ঞ করবার কিছু মানুষকে এদেশে পাঠিয়ে দিয়েছে, চক্রান্ত করেছে। তারা আটক হলেও আক্ষেপ করছে, প্রতিবাদ করছে। চিনয়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি ভারতের উলম্ব অভিযান। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। রিজভী বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা চলছে। কথাবার্তা নেই হঠাৎ করে একটি সংগঠন যাদের বৈধতা আছে কিনা এ সম্পর্কেও বাংলাদেশের মানুষ অবহিত নয়। তাদের একজন নেতা যার বিতর্কিত আচার আচরণ কর্মকাণ্ডের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের ভিতরে কেউ কেউ এবং বাহির থেকে কেউ সেই বিতর্কিত নেতার গ্রেপ্তারের প্রতিবাদ করছে। এই প্রতিবাদ আসাটাই সারা দেশের মানুষকে এক ধরনের দুশ্চিন্তার মাঝে ফেলেছে এবং মানুষ বিস্মিত হয়ে বিষয়টি লক্ষ্য করছে। চিনয় নামের একটি ব্যক্তি, যিনি একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, অথচ সেই সংগঠনের নেতারাই জানিয়েছেন তাকে আগে থেকেই অনৈতিক কাজের অপরাধে বহিষ্কার করা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, ইতিহাসের এক নিষ্ঠুর ঘাতক সরকারের পতনের পর থেকে এদের অস্বাভাবিক তৎপরতা বাংলাদেশে দেখা যাচ্ছে। তাদের কি দাবি সম্পর্কে কতটুকু জানতে পেরেছি সেটাও আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে। তাদের দাবি নিয়ে দেশবাসীর কাছে প্রশ্ন দেখা দিয়েছে। দেশে কি এমন ঘটনা ঘটেছে যে 7টি বিভাগীয় শহরে কর্মসূচি দিয়েছে, একের পর এক ঘটনা ঘটাচ্ছে। সর্বোপরি চট্টগ্রামে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। এগুলো কিসের ইঙ্গিত বহন করে? কি করতে চাচ্ছে তারা? এবার পাশের রাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে গ্রেপ্তার নিয়ে মুক্তির দাবি করছে এবং উদ্বেগ প্রকাশ করছে। তিনি বলেন, বাংলাদেশে তো লুট, সন্ত্রাস, দুর্নীতি, গুম খুন সহ ভয়ঙ্কর অভিযোগে অনেক
অনেককে গ্রেপ্তার করা হয়ে থাকে। চিনয় যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তিনি অন্যায় করলে আইন অনুযায়ী বিচার হবে এবং নির্দোষ হলে খালাস পাবেন। কিন্তু দেশের একজনের মুক্তির জন্য অন্য দেশের স্টেটমেন্ট এটা বিরল ঘটনা। রিজভী বলেন, ছাত্রলীগের খুনিরা যখন বিশ্বজিৎকে ধাওয়া করে প্রকাশ্যে হত্যা করল, সাবেক মন্ত্রী বিএনপির সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে প্রকাশ্যে পিটিয়ে রক্তাক্ত করল, নিপুণ রায়কে রাস্তায় ফেলে মাটিতে ফেলে মাথা থেতলে দিল, তখন তো পাশের রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবাদ করতে দেখলাম না। তারাও তো হিন্দু সম্প্রদায়ের মানুষ। বাংলাদেশে ইস্কন নামে ভুইফোড় সংগঠনকে কখনো দেখিনি। শেখ হাসিনা যখন দেশে দুঃশাসন কায়েম করেছিল, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করল তাদের একটি স্টেটমেন্ট দিতে। অথচ শেখ হাসিনা পালিয়ে যাবার পর তাদের তৎপরতা উদ্বেগজনক, যা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা তীব্র নিন্দা জানালো ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারে বাইরে জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করছে, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের বাইরে গতকাল বিকেলে কলকাতার একটি হিন্দু সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ দ্বারা সহিংস বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের একটি বড় দল আয়োজিত সমাবেশ এবং বিক্ষোভ থেকে সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয় এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে মনে হলেও ডেপুটি হাইকমিশনারের সব সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর জঘন্য কাজের তীব্র নিন্দা জানায়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানায়। বাংলাদেশ সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপে নিন্দা করে। একই সঙ্গে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের পাশাপাশি কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায়। বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিল আরব আমিরাত। শুক্রবার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সারোয়ার আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সারোয়ার আলম বলেন, জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন শুরু করলে শেখ হাসিনা আন্দোলন থামানোর জন্য ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতনের পথ বেছে নেয়। সরকারের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে প্রতিবাদ জানায়। তেমনি স্থানীয় আইন ভঙ্গ করে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং নানাভাবে আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করেন এবং হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। স্থানীয় আইন ভঙ্গ করায় তাদেরকে আটক করে আবুধাবি ফেডারেল কোর্ট ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। সীমান্তের ওপারে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে স্বৈরাচার ফখরুল। সীমান্তের ওপারে বসে স্বৈরাচার নতুন নতুন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকার ঠাকুরগাঁও ছাত্র পরিষদের ছাত্র কনভেনশন ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়, কারণ সীমান্তের ওপারে স্বৈরাচার বসে আছে, সেখানে বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে। প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে সারা বিশ্বে দেখাতে চায় বাংলাদেশে মৌলবাদী দেশ হয়ে গেছে, বাংলাদেশ নাকি সংখ্যালঘু ভাইদের নির্যাতন করছে। ভারতের পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশে এসব নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা নয়, তাহলে কারা করছে, কেন করছে? তিনি বলেন, আমি এগুলোর জন্য বলছি, আমাদের আনন্দে থাকার অবকাশ নেই, আমাদের মাথার উপর এখনো বিপদ আছে। স্বৈরাচার নতুন করে দেশকে আরও অন্ধকারে নিয়ে যাবার চেষ্টা করছে, সেজন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সেটাকে রুখে দিতে হবে। বিএনপির মহাসচিব দুঃখ প্রকাশ করে বলেন, আমি খুব কষ্ট পাই যখন দেখি ছেলেরা কলেজে মারামারি করছে। যখন এত বড় বিজয় ইতিহাস করলে তখন আমাদের দেখতে হবে সরোয়ার্দী মোল্লা কলেজ মারামারি করে রক্তাক্ত হচ্ছে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটা একটা ষড়যন্ত্র।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজ করেছ, দানবের হাত থেকে দেশকে রক্ষা করেছ, এটা তো ছোট কথা নয়। আমরা এখনও কিন্তু সেই ক্রান্তি পার হইনি, এখন একটা ধাপে গেছি। ছাত্ররা যখন বুক পেতে দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তখনই মুক্তি এসেছে। আমি বারবারই বলি, আমাদের মুক্তির ভ্যানগার্ড ছাত্ররাই।